জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালে পৌঁছলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সহ পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায়। প্রায় আধ ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পুনরায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের ইতিমধ্যে চিকিৎসা সহায়তা দিচ্ছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলেও জানান তিনি। এছাড়া খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে চিকিৎসক দলের সিদ্ধান্ত ও সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করছে বলেও জানান তিনি। এদিকে সরকারের তরফে থেকে বেগম জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর থেকে হাসপাতাল এলাকায় ASF সদস্য, PGR, APBN, পুলিশ, র্যাব, PGB সদস্যের সমন্বয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যারা লুটপাটের রাজনীতি করেছে তারা পালিয়েছে। বেগম জিয়া জনগণের জন্য রাজনীতি করেছে বলে আজ সারা দেশ তার জন্য কাঁদছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আয়োজিত বেগম খালেদা জিয়ার আরোগ্য মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি আরও বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন এমন প্রত্যাশা সবার। বলেন, দেশের মানুষ যতবার বিপদে পড়েছে ততবার ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছে জিয়া পরিবার। তাদের রাজনীতি ছিল দেশের মানুষের অধিকার রক্ষার রাজনীতি। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন। যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের আমিন। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সামনে থেকে নেতৃত্ব দিবেন, এমন আশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতার দায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হলেও বেগম খালেদা জিয়া দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি। গণতন্ত্র ও স্বাধীনতার পথ প্রদর্শক হিসেবে আগামী দিনে আবারও সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন। এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আসন্ন নির্বাচনে অনেক প্রার্থী ভোট চাইবে।
ধর্মবিকৃতিকারী সেই গোষ্ঠী থেকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধেশ্বরী বালুর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। এদেশের মানুষ অনেক শিক্ষিত না হলেও বোকা নন, তাদের ধাপ্পা দেয়া যাবে না। মির্জা আব্বাস আরও বলেন, আজকে যাদের আস্ফলন দেখা যাচ্ছে তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। ৭১ সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর রাজাকার বাহিনীর নাম দিয়ে, পবিত্র নাম আলবদর রাজাকার, এই নামগুলোকে তারা কলুষিত করেছে। আজকে ওরাই বাংলাদেশে ভোট চায়, ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা লম্বা কথা বলে। বেগম খালেদা জিয়া দেশের জন্য যেভাবে খেদমত করেছেন, আগামীতেও তেমনটি করার আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। জানেন, বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করছে সারা দেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। খেদমত করেছেন, আমাদের মাঝে আবারও নাকি আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে, সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। এই দেশে সবাই আমরা থাকবো, কেউ আমাদের শত্রু নই, আমরা কেউ কারোর শত্রু নেই। সারা দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গণদোয়ার আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। একইভাবে পঞ্চগড় পৌর বিএনপির উদ্যোগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে দোয়ার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা আজকে আমাদের নেত্রীর জন্য গণদোয়ার আয়োজন করেছিলাম গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে, এবং আপনারা দেখেছেন যে গাজীপুরের এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠ এটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে এই দোয়ায় অংশগ্রহণ করেছেন। আমরা তার সুস্থতা কামনার জন্য এখানে এসেছি। আমরা আল্লাহর কাছে কামনা একটু দোয়া করছি, রব্বুল আলামিন যাতে করে দেশের জনগণের জন্য তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুধবার পর্যন্ত ট্রাভেল পাস চাননি বলে নিশ্চিত করেন তিনি। এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে থাকা তারেক রহমানের ট্রাভেল পাস চাইলে সেটি ইস্যু করতে মন্ত্রণালয় সাহায্য করবে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। একটু বলবেন যে আজকে পর্যন্ত কোনো আপডেট আছে কিনা? দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই, আপনাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য নেই আমার কাছে। গণভোট, তফসিল, প্রতীক ও মিস ইনফরমেশন রোধে করণীয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের নিবন্ধন সনদ গ্রহণ করেন তিনি। পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন দেয়ায় নির্বাচন কমিশন সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে, তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর বড় ভূমিকা রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে। বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাস ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025 এবং আর্ম ফোর্স এয়ার কোর্স 2025-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে
প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সফল প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন বছরব্যাপী ও নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়াও প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে ধারাবাহিকভাবে তাদের এই কোর্সে অংশগ্রহণ বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। Dear graduating course members, today the graduation day makes a remarkable milestone in your lives. Successful completion of the National Defense Course and the Armed Forces War Course is a great achievement. I would like to congratulate all of you for the successful completion of the courses. Your achievement represents year-long hard work, dedication, and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation, and the intricacies of national development. সংসদ নির্বাচন ও গণভোট দিতে একজন ভোটারের গড়ে 1.5 মিনিট সময় লাগছে। এছাড়া কেন্দ্রে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ 7 মিনিট ও সর্বনিম্ন 3.5 মিনিট সময় লাগবে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলাফল থেকে এমন তথ্য পাওয়ার কথা জানান ইসি আবুল ফজল সানাউল্লাহ। বুধবার সকালে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইন বিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা জানান। সবকিছু বিবেচনায় নিয়ে ভোট কক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো হতে পারে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি। বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনে গণভোটে 4 প্রশ্নের এক উত্তর নিয়ে ব্যাখ্যা তুলে ধরেন ইসি সচিব। বলেন, গণভোট এবং সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক। আমি খুবই আশাবাদী এবং যে এই প্রশিক্ষণ থেকে আমরা যে জিনিসগুলো জানবো, শিখবো এবং প্রয়োগ করব, সেটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে আসবে। কারণ আমাদের সামনে যে নির্বাচন, গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। দীর্ঘ 14 বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার পেকুয়ায় গণসংযোগ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 10টায় বাবা মার কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শিলখালী সাকরপাড় স্টেশনে পথসভায় অংশ নেন তিনি। পথসভাকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় ধানের শীষে ভোট চান তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়া অর্থাৎ কক্সবাজার 1 আসনের 25টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় গণসংযোগ করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই পেকুয়া চকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। আগামী সংসদ নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি দিয়ে তরুণদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত সমমনা 8 ইসলামী দলের নেতারা। দুপুরে রংপুর কালেক্টর ময়দানে
জুলাই সনদের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশ থেকে এ মন্তব্য করেন তারা। আগামী নির্বাচনে আধিপত্য শক্তির বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে জানিয়ে গণভোটের মাধ্যমে নির্বাচনের চরিত্র বদলানোরও দাবি তোলেন নেতারা। এ সময় বক্তারা বলেন, অভিন্ন নদীর পানি বন্ধ করে ভারত উত্তরের 4 কোটি মানুষের জীবন বিপন্ন করেছে। আধিপত্যের বিরুদ্ধে দেশকে বাঁচাতে 8 দলের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না, তোমাদেরকে উৎখাত করবে। নরসিংদীর পলাশের মেহেরপাড়ায় জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন। বুধবার রাতে জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন এই অভিযোগ করেন। আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা 6:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 30 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় 7 জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। জানান, সভার শুরু থেকে বিএনপির কিছু নেতাকর্মী বাধা সৃষ্টি করছিলেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় অন্তত 40 জন জড়িত বলে অভিযোগ করেন তিনি। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। আজকে সরাসরি হামলার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে তারা নির্বাচনকে যেমন বানচাল করতে চায়, লেভেল প্লেইং ফিল্ড নামক যে শব্দটি আছে এটাকেও তারা উড়িয়ে দিতে চায়। অসমতল একটি মাঠে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করানো হচ্ছে। আমরা আমাদের জীবনের ঝুঁকির মধ্যে রয়েছি। সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একটি অংশ। রাতে 8:30টার দিকে নগরীর 2 নম্বর গেটে সংলগ্ন বিপ্লবী উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সিএমবি কলোনির সামনে দিয়ে ঘুরে আবারও 2 নম্বর গেটে গিয়ে শেষ হয়। এ সময় ঘোষিত কমিটির বিরুদ্ধে স্লোগান দেন দলের নেতাকর্মীরা। অভিযোগ, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে যারা পদ পেয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা সহ নানান অপকর্মের দায়ে মামলা রয়েছে। এ সময় কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে 2 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশে সীমান্ত নিরাপত্তায় সরকারের দৃঢ় অবস্থানের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটছে। অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এসব হত্যাকাণ্ডের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বক্তারা আরও বলেন, ত্রয়োদশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলো ভারতের সমর্থনের লাভের আশায় সীমান্ত হত্যার মতো ঘটনার প্রতিবাদ করছে না। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সব অভিযোগ নথি ও সাক্ষ্যে প্রমাণিত, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয়। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। টিউলিপের বিচার ও সাজা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও পরিবারের সদস্যদের জন্য ঢাকার গুলশানের মূল্যবান জমি বরাদ্দে তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। 3টি মামলার মধ্যে একটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। 32 জন সাক্ষীর জবানবন্দিতেই উঠে এসেছে তার প্রভাব খাটানোর অভিযোগ। দুদকের দাবি, লন্ডনে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা 5টি সম্পত্তির সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। আদালতে হাজির না দেয়ায় তার অনুপস্থিতিতেই রায় হয়েছে বলে উল্লেখ করা হয়।
টিএফআই সেলে গুমের এক মামলায় সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বুধবার সকালে 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আটকে সেনা কর্মকর্তাদের সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে দেন। শেখ হাসিনার শাসনামলে গুম, খুনের মামলায় গত 22 অক্টোবর অন্য মামলার 3 সেনা কর্মকর্তার সাথে এই 10 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমান ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে আগামী 8 ডিসেম্বর শুনানির কথা রয়েছে। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। আগামী 14ই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহতের স্ত্রী সোনিয়া সহ 6 জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতের স্ত্রী সঙ্গীত শিল্পী সোনিয়ার সাথে মেহেদি হাসান ওরফে ইউসুফ নামের এক ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল। জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এরই জেরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক 30 নভেম্বর রাতে গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে আরও 5 জনকে আটক করা হয়। ঢাকার আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়। এর আগে মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, পিকনিকে নেওয়ার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে গণধর্ষণ করে সহপাঠী ও সিনিয়র। এ সময় তারা অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে 96,000 টাকা আদায় করে অভিযুক্তরা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ককশিট তৈরির কারখানায় ও গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকার আয়শা ইপিএস ইনসুলেন্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। একদিন বন্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বুধবার আবার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে কোথাও স্বাভাবিক, আবার কোথাও শিক্ষকরা কর্মবিরতির প্রভাবে ব্যাহত হয়েছে পরীক্ষার পরিবেশ। বরিশালের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকে স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নাটোরের পরিস্থিতি ছিল উল্টো। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের নোটিশ পৌঁছানোয় অনেক শিক্ষার্থী প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। সকালেই তারা পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভে নামে। পরে বুধবার পরীক্ষা বাতিল করা হয়। এদিকে হিলি ও কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পালন করেন শিক্ষকরা। শিক্ষক সংকটে সেখানে পরীক্ষা নিতে হয়েছে প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের, জানিয়ে উদ্বেগ জানান অভিভাবকরা।
এবার মেট্রো রেলের তারে কাপড় আটকে যাওয়ার প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। ডিএমটিসিএল এর বার্তায় জানানো হয়, উত্তরার উত্তর এবং উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী অংশে ক্যাবলের ওপর একটি কাপড় পড়ে। নিরাপত্তার কারণে বেলা 12:22 ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। দ্রুত অপসারণ কাজ শেষ হওয়ায় 20 মিনিট পর 12:42 পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। এই ধরনের ঘটনা এড়াতে ট্রেন পরিচালনার নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। এর আগে গত রোববার রাতে 8টার দিকে এক কিশোর মেট্রো রেলের ছাদে উঠে পড়ায় চলাচল বন্ধ হয়ে যায়। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের ওয়ার্কওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় 1988 সালের 5 নম্বর কূপটি খনন করা হয়। কূপটি থেকে বর্তমানে প্রতিদিন 14 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে ওয়ার্ক ওভারের মাধ্যমে উৎপাদন বেড়ে প্রতিদিন 26 মিলিয়ন ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রিডে। মূলত গ্যাসের সঙ্গে পানি ওঠা সহ নানা জটিলতার কারণে 5 নম্বর কূপটি ওয়ার্ক ওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির লিমিটেড কর্তৃপক্ষ। গত 24 অক্টোবর কূপটির ওয়ার্ক ওভার শুরু হয়ে শেষ হয় 27 নভেম্বর। এতে ব্যয় হয়েছে 75 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লা সহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে আমাদের এটি সহ 21টি কূপের কার্যক্রম সমাপ্ত করেছি আমরা। আরও আমাদের 29টা কূপ চলমান। এই 29টা কূপের মধ্যে আমরা আরও 4টে কূপ আমরা খনন কাজ সমাপ্ত করব এই ডিসেম্বরের মধ্যে, এবং সেগুলি বেশিরভাগই হলো আপনাদের এই অঞ্চলে। ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে 10 টন ত্রাণসহ 15 ক্রুর একটি দল দেশটিতে যাত্রা শুরু করেছে। সকাল 8টায় বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায়। আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। 10 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ। মানবিক সহায়তা দিয়ে বিমানটি আজই দেশে ফেরার কথা রয়েছে। ঘূর্ণিঝড় ডিটোয়ার আকস্মিক দুর্যোগ মোকাবেলায় শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অদ্য প্রেরণকৃত সর্বমোট 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু 450 কেজি, শুকনো খাবার 7400 কেজি, মশারি 767 কেজি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেস্কিউ হেলমেট 80 কেজি, ঔষধ 5। বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো রাজধানীর আজগর আলী হাসপাতালকে বোন ম্যারো প্রতিস্থাপন করার অনুমতিপত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজগর আলী হাসপাতাল 2023 সাল থেকে সহজ ও জটিল প্রক্রিয়ার বোন ম্যারো প্রতিস্থাপন শুরু করলেও প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। এ যাবৎ 50টির ওপরে বোন ম্যারো প্রতিস্থাপন সম্পন্ন করেছে এই হাসপাতাল। সেখানে সফলতার হার 65%। আগামীতে গুণগত মান আরও বাড়িয়ে বেশি মাত্রায় অস্থিমজ্জা প্রতিস্থাপনের অঙ্গীকার হাসপাতাল কর্তৃপক্ষের। এতে বাংলাদেশের রোগীদের বিদেশে বোন ম্যারো প্রতিস্থাপনের হার আরও কমবে বলে আশা প্রকাশ করেন হাসপাতালটির মেডিকেল সার্ভিসের প্রধান নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার জাবরুল এস এম হক। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো আজগর আলী হাসপাতালকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার অনুমতিপত্র দেয়া হলো। তো ওখানে বলে যে 10 লাখ রুপি থেকে 20 লাখ রুপি রেঞ্জ। আর আমরা যদি বলি 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা, আর সেটা ওদের থেকেও কম, এবং এর ভিতরেই থাকা যাচ্ছে। 14-15 লাখ টাকায়ও হয়েছে, 6-7 লাখ টাকায়ও করেছি আমরা।
এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর বিভিন্ন শিক্ষা সামগ্রী পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীরা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় হোয়াইট স্টিক, ব্রেইল বই, শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর এমন সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। 21 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যতিক্রম স্কুলের গল্প শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এখন টেলিভিশন। এটার জন্য তো কিছু করার একটা বিষয় থাকে। তখন মনে করলাম যে 3 তারিখ যেহেতু প্রতিবন্ধী দিবস, সাংবাদিকদের ভাইদেরকে দাওয়াত দিয়ে আমরা ওখানে আপনাদের এই অনুষ্ঠানে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করবো। যাও স্যার, হঠাৎ করে ওয়ার্ল্ড ভিশনের সাথে পরামর্শ করে ওয়ার্ল্ড ভিশন যে সহযোগিতাটা করলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দোহায় থাকা বাংলাদেশ দূতাবাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা কিভাবে ভোট দিতে পারবেন সেসব বিষয়ে তুলে ধরা হয়েছে এ সভায়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এই সভার সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজির পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের 19টি দেশের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় ও জননিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর সবই ইউরোপের বাইরের। আফগানিস্তান সহ এই তালিকায় আছে মিয়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, কিউবা, ভেনেজুয়েলা সহ 19টি দেশ। এদের মধ্যে বেশ কয়েকটি দেশের ওপর গেল জুনে কঠোর অভিবাসন নীতি এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে অভিবাসন নীতিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র। অর্থ সংকটে জাতিসংঘের বাজেট ও কর্মসংস্থান কমানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাজেট কমিটির এক সভায় এই প্রস্তাব দেন তিনি। আনুষ্ঠানিকভাবে আগামী বছরের মূল বাজেট থেকে $557 মিলিয়ন এবং 18% বেশি চাকরি কমানোর প্রস্তাব দেন। এ সময় গুতেরেস বলেন, সংস্থাটি 2024 সালে $760 মিলিয়ন বকেয়া নিয়ে বছর শেষ করেছে, যার মধ্যে 709 মিলিয়ন এখনও পরিশোধ হয়নি। ফলে মোট বকেয়া দাঁড়িয়েছে $1,586 মিলিয়ন। 2026 সালের গুতেরেস $3,238 বিলিয়ন একটি মূল বাজেটের প্রস্তাব করেন, যা চলতি বছরের তুলনায় 15% কম। জাতিসংঘের বাজেটের বেশিরভাগই স্বেচ্ছা অনুদানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র একাই সংস্থাটির মূল বাজেটের সর্বোচ্চ 22% যোগান দেয়। সম্প্রতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বাজেট বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান চীন চলমান কূটনৈতিক বিরোধের কোনো পক্ষ নেবে না দক্ষিণ কোরিয়া। সিওলে এক সংবাদ সম্মেলনে একথা জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেং মিউ। এ সময় লি জানান, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের ভিত্তি তৈরিতে কাজ করবে সিওল। এছাড়া দক্ষিণ কোরিয়া মার্কিন যৌথ সামরিক মহড়ার বিষয়টি সিওলের বিবেচনাধীন আছে বলেও জানান তিনি। যদিও এ নিয়ে শুরু থেকেই বিরোধ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এদিকে বুধবার একটি নাগরিক পদযাত্রায় অংশ নেবেন লি মিউ, যেখানে প্রাক্তন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সামরিক শাসন আরোপের প্রচেষ্টাকে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কিভাবে প্রতিহত করেছে তা স্মরণ করা হবে। মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলায় শান্তির বার্তা দিয়ে তুরস্ক ও লেবানন সফর শেষ করলেন খ্রিস্ট ধর্মগুরু পোপ লিও। লেবানন বৈরুত থেকে সফর শেষ করে ভ্যাটিকান সিটিতে ফেরার আগে এক সংবাদ সম্মেলন করেন পোপ। এ সময় তিনি বলেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান পরিচালনা করা ট্রাম্প প্রশাসনের উচিত হবে না। এর আগে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মানবতার এই কাণ্ডারি। এছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রী গঠনের ওপর জোর দেন লেও। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পোপ লিওর প্রথম বিদেশ সফর। কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বোন ডাক্তার উজামা খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সাক্ষাতে এই অভিযোগ করেন ইমরান খান নিজেই।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে নির্যাতনের জন্য দায়ী করেন তিনি। বলেন, কারাগারে যদি তিনি মারা যান এর জন্য দায়ী থাকবেন পাক সেনাপ্রধান। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে আসিম মুনির আকুল হয়ে আছেন বলে অভিযোগ তোলেন তিনি। ইমরান খান ক্ষমতায় আসলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে বলে দাবি করেন উজমা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বুধবার পুলিশ ভ্যানে এক বোমা হামলায় 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। জেলা পুলিশ মুখপাত্র ইয়াকুব জুলকারনাইন দেশটির গণমাধ্যম ডনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, খাইবার পাখতুনখোয়ায় পানিয়ালা এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একজন এএসআই, একজন কনস্টেবল এবং পুলিশ ভ্যানের চালক ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের সঙ্গে থাকা আরেক কনস্টেবল অক্ষত হয়ে রয়েছেন। জেলা পুলিশের মুখপাত্র বলেন, ঘটনা তদন্তের কাজ করছে পুলিশ। জেলা পুলিশ কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, হামলাটি অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চালিয়েছে। এদিকে হামলা নিন্দা জানিয়ে খাইবার পাখতুনখোয়া গভর্নর ফয়সাল করিম ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতের সাথে সাদা বলের সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়ে বিসিএল খেলার পরিকল্পনা করছে বিসিবি। সরকারি অনুমোদন না পাওয়ায় স্থগিত হয় বাংলাদেশ ভারত নারী দলের 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ। আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে স্থগিত হওয়া এই সিরিজ। এবার সেই সময়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। আগামী 15 তারিখ রাজশাহীতে শুরু হবে নারী বিসিএল। ফাইনাল হবে 25 ডিসেম্বর। মূলত আগামী বছর টি20 বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি20 ফরম্যাটে আয়োজিত হবে এবারের বিসিএল। 4 দল নিয়ে হবে এবারের আসর। আইসিসি টি20 বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টানা 2 ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সেখানে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি20তে 11 রানে নিয়েছেন 3 উইকেট। তাতে টি20 বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে তিনি সবার উপরে। উন্নতি হয়েছে শেখ মেহেদিরও। 2 ম্যাচ খেলে নিয়েছেন 4 উইকেট। তাতে 3 ধাপ এগিয়ে উঠে এসেছেন 14 নম্বরে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার। 5 ধাপ এগিয়ে 19 নম্বরে জায়গা করে নিয়েছে রিশাদ। 5 ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদেরও, তিনি এসেছেন 25 নম্বরে। ব্যাটারদের মধ্যে 21 ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা 38 নম্বরে উঠে এসেছেন পারভেজ ইমন। তাওহিদ হৃদয়ের 5 ধাপ এগিয়ে যৌথভাবে 42 নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড 338 রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ঋতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির 100 রানে ভর করে ভারত 358 রান করলেও শেষ পর্যন্ত 4 উইকেটে হার মানে ভারত। এইডেন মার্কামের সেঞ্চুরি, টেম্বা ভাবুমা, ম্যাথু ব্রিজকে দেওয়ালের বেভরিজদের কার্যকরী ইনিংসে হেসে খেলেই 359 রান তাড়া করে 4 উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। এই জয়ে 1-1 সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশখাও পণ্যেতে হবে সিরিজের ফয়সালা। রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ানডেতে এখন তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে 53টি। সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে 2 দিন আগেই এক ফরম্যাটে সর্বাধিক 52 সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। তেন্ডুলকারের ছিল টেস্টে 51টি সেঞ্চুরি। কোহলি 52তম শতক করেছিলেন ওয়ানডেতে। রাঁচিতে বাউন্ডারি হাঁকিয়ে তিনি অঙ্কে পৌঁছালেন কোহলি। দ্বিতীয় ম্যাচে 99 থেকে সিঙ্গেলস নিয়ে পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের 84তম সেঞ্চুরি। 93 বলে 102 রানে আউট হয়েছেন তিনি। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র 167 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে 67 রান শেষে 8 উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দিনের তৃতীয় বলে জ্যাক ফোকাস বিদায় নিলেও 231 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে 10 রানে 2 উইকেট হারায় ইন্ডিজরা।
ফোক্সের বলে 1 রানে ইয়ংয়ের হাতে ক্যাচ দেন ক্যাম্বেল। এরপর 4 রান করা অ্যাথনসকে বোল্ড করেন ম্যাট হেনরি। 10 রানে 2 উইকেট হারানোর পর শাই হোপকে নিয়ে জুটি বাঁধেন চন্দরপল। 199 বলে 90 রান যোগ করেন তারা। 107 বলে 56 রানে ড্যাফির শিকার হন হোপ। হেনরির জোড়া আঘাতে 106 রানে ক্যারিবিয়ানদের অর্ধেক ব্যাটার সাজ ঘরে ফেরে। ডানহাতে পেসার ড্যাফির আগুন ঝরানো বোলিংয়ে 27 রানে 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 169 বলে 3-4 রানে 52 রান করেন চন্দরপল। ক্যারিয়ারের প্রথম 5 উইকেটে শিকার করেন ডাফি। এছাড়া 3 উইকেট নেন হেনরি। ওয়েস্ট ইন্ডিজকে 167 রানে অল আউট করে 64 রানের লিড থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। বিনা উইকেটে 32 রানে শেষ করে স্বাগতিকরা। ঘরের মাটিতে এশিয়ান কাপ বাছাই পর্ব আয়োজন করে 4 কোটিরও বেশি টাকা আয় করেছে বাফুফে। আজ ফেডারেশন 5ম নির্বাহী সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এদিকে এনএসসি থেকে পাওয়া 8 স্টেডিয়ামের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আপাতত শুধু সিলেট স্টেডিয়াম নিয়ে কাজ করার কথা ভাবছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। একটা মাঠ আমরা 100% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা, এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করব এবং সেটা উপযুক্ত করে যাতে ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি সেই দিকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।